বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বহু দেশ, তার মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এবং উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশগুলো উন্নত বিশ্বের সঙ্গে এটি নিয়ে অনেকদিন ধরেই লড়াই করছে যে তাদের কারণে যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে। এর মধ্যে নানা ধরনের সভা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং নানা ধরনের প্রতিশ্রুতির কথাও আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো উল্লেখ করবার মতো অগ্রগতি সাধিত হয়নি। ইতিমধ্যেই আমরা শুনেছেন, অনেকে হয়তো শুনে থাকবেন, যদিও যতটা জানা প্রয়োজন ছিল ততটা প্রচার হয়নি বা যাদের জানবার দরকার তারা জানেননি। গ্রিন ক্লাইমেট ফান্ড বলে কথিত একটি ফান্ড রয়েছে এবং সেটি থেকে বড় একটা সুবিধা বাংলাদেশের অর্জন করবার কথা, সুবিধা পাবার কথা, কিন্তু সেক্ষেত্রেও বাংলাদেশ কতটা সক্ষম বা বাংলাদেশ কতটা নিজেদেরকে তৈরি করছে এই ফান্ড নেবার জন্য এবং নিজের সমস্যা সমাধানের জন্য, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই বিষয়ে ঢাকায় আজকে একটি ওয়ার্কশপ হবার কথা রয়েছে। তো চলুন পরিচিত হই আমার আজকের প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে। আমার বাই বসা আছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। তারপরে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, যিনি এক্সটার্নাল রিসোর্স ডিভিশন বা ইআরডির দায়িত্বে রয়েছেন, মোহাম্মদ মিসবাউদ্দিন। আমার ডানে যিনি রয়েছেন ডক্টর আইনুন নিশা, সবাই তাকে চেনেন, জলবায়ু বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন একটি। তারপরে রয়েছেন মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চ্যানেল আইতে প্রচারিত প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের উপস্থাপক পরিচালক এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড বা চ্যানেল আইয়ের পরিচালক মণ্ডলীর সদস্য। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। মিস্টার সেক্রেটারি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এবং তার আগে আপনাকে অভিনন্দন, এবং আমরা যেটা খুশি হয়েছি যে আপনি এনডিএ পেয়েছেন। একটু আমাদেরকে বলবেন যে এই গ্রিন ক্লাইমেট ফান্ডের ব্যাকগ্রাউন্ডটা বা প্রসেসটা সম্পর্কে যদি একটু ধারণা দর্শকরা পান তাহলে আলোচনাটা এগিয়ে নিতে সুবিধা হবে। ধন্যবাদ। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউএনএফসিসি যেটাকে বলা হয়, ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তার আওতায় ক্লাইমেট চেঞ্জের জন্য ফান্ডিং অ্যারেঞ্জমেন্টস মেকানিজম কি হবে এটা নিয়ে অনেকদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল। সেই 2010-এ ক্যানকুনে যেটা COP16 হয়, সেখানে প্রথম এই গ্রিন ক্লাইমেট ফান্ডের ধারণাটি আসে এবং সেটি এস্টাবলিশ করার জন্য সিদ্ধান্ত হয়। তার পরবর্তীকালে এটি আস্তে আস্তে এটার প্রাতিষ্ঠানিক কাঠামো নিতে একটু সময় নিয়েছে এবং মোটামুটিভাবে 2013 বা 2014 থেকে এরা একটা শেপে আসে আপনার। তো সেখানে বিভিন্ন বিশেষ করে উদ্দেশ্যটা ছিল যে ডেভেলপ কান্ট্রিজগুলো, উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা যেটা দেবে সেটাই ফান্ডের মাধ্যমে চ্যানেলাইজ করা হবে বিভিন্ন কাজ বলতে দুটো উদ্দেশ্য মূলত। একটা হচ্ছে যেটা অ্যাডাপ্টেশন বলি আমরা, যে এইটার জলবায়ুর এই ঝুঁকি মোকাবেলায় আপনার আমাদেরকে প্রিপেয়ার করা, এটা একটা কাজ হবে। আরেকটা হবে যে আমাদের এমিশন রিডাকশনের জন্য মিটিগেশন কিছু আমাদের করতে হবে। এবং 50-50 বলা আছে যে তারা যে ফান্ডটা দেবে তার অর্ধেক আপনার অ্যাডাপ্টেশন পারপাজে ব্যবহৃত হবে আর বাকি অর্ধেক আপনার মিটিগেশন পারপাজ, অর্থাৎ আপনি যেন গ্লোবাল ওয়ার্মিং আরও কন্ট্রিবিউট না করেন সেটাকে চেক করার ব্যাপারে ব্যবস্থা নেবেন। তো বাংলাদেশে আমরা 2014 নভেম্বর মাসে সরকার আমাদের ইকোনমিক রিলেশনস ডিভিশন অর্থনীতি সম্পর্ক বিভাগকে এবং আমাকে ব্যক্তিগতভাবে এই গ্রিন ক্লাইমেট ফান্ডের ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটি বলে, এনডিএ বলে, ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি, অর্থাৎ এনডিএ এর ফাংশনটা হচ্ছে যে গ্রিন ক্লাইমেট ফান্ডের মাধ্যমে সরকারি চ্যানেলের মাধ্যমে কিছু আপনার সহযোগিতা আসবে। এছাড়াও কিন্তু ব্যক্তি খাতে প্রাইভেট সেক্টর এবং সিএসও এনজিও যারা আছে এরাও আপনার এই ফান্ডের সুবিধা নিতে পারে। তো এই পুরো বিষয়টিকে আপনার চ্যানেলাইজ করার জন্য এনডিএ এর একটা ভূমিকা আছে। সে একটা এই গ্রিন ক্লাইমেট ফান্ডের সাথে যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত হবে তাদের মধ্যে একটা সংযোগ স্থাপনকারী, সহায়তা পেতে পারে প্রাইভেট সেক্টর, সরকার, এনজিও, সিভিল সোসাইটি, তারাও আপনার যারা এই জলবায়ুর অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনে কাজ করবে তারা ইকুয়ালি আপনার এই সুবিধাটা নিতে পারে। এবং এখানে যে জিনিসটা উল্লেখ্য সেটা হচ্ছে যে গ্রিন ক্লাইমেট ফান্ডের যেটা আমরা অনেকে জানি যে যখন ডেনমার্কে আপনার হয় COP15 হয়, সেখানে একটা সিদ্ধান্ত ছিল যে উন্নত দেশগুলো আপনার 2020 সালের মধ্যে তারা $100 বিলিয়ন করে প্রতি বছর এই জলবায়ু পরিবর্তনজনিত কারণে মোবিলাইজ করবে বা সহায়তা দেবে এবং সেটা গ্রিন ক্লাইমেট ফান্ড একটা অন্যতম চ্যানেল হিসাবে কাজ করে যাবে আপনার।
হ্যাঁ, তবে এখানে প্রশ্ন কিছু আছে যে আসলে 2020 সালের মধ্যে। হ্যাঁ, তার আগেই শুরু হয়েছে, বাট 20 সালের মধ্যে এটা 100 বিলিয়ন 100 বিলিয়ন মিনিমাম রিচ করবে, যাতে করে 100 বিলিয়ন প্রতি বছর আপনার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং দূষণ প্রতিরোধের কার্যক্রম নেওয়ার জন্য ব্যবহার করা যায়। এবং সেটি সরকারি যেমন করতে পারবে, একই সাথে যেটা আমি বললাম ব্যক্তি খাত বা অন্যরাও আপনার এই ধরনের কাজে ব্যবহার করতে পারবে। তো বাংলাদেশের আমি একটা এখন ফান্ডের চিত্রটাকে মানে এটা 24 জনের বোর্ড অফ ডিরেক্টরস আছেন, বোর্ড অফ ট্রাস্টিজ বলে, সেখানে 12 জন উন্নয়নশীল দেশ থেকে, 12 জন উন্নত দেশ থেকে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ এখানে নেই আপনার, তবে এলডিসি প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অল্টারনেটিভ প্রতিনিধি আছেন, তিনি আছেন। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে গ্রিন ক্লাইমেট ফান্ড এই মাত্র এই গত সপ্তাহে আপনার তারা প্রথম প্রজেক্ট অ্যাপ্রুভ করলো আপনার, যেটা জাম্বিয়াতে মিটিং হচ্ছে, 8টা প্রজেক্ট আপনার তারা অ্যাপ্রুভ করেছে। এবং আনন্দের বিষয় হচ্ছে যে বাংলাদেশ এই প্রথম 8টা প্রজেক্টের ভিতরে বাংলাদেশের একটা প্রজেক্ট আপনার অ্যাপ্রুভ হয়েছে আপনার প্রায় $40 মিলিয়ন। এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, গ্রিন ক্লাইমেট ফান্ডের থেকে ফান্ড মোবিলাইজ করার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমাদের জাতীয় সংস্থাগুলোর মাধ্যমে আমরা পেতে পারি, যেটাকে বলা হচ্ছে এনআই, ন্যাশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, ন্যাশনাল অ্যাক্রেডিটেড ইনস্টিটিউশনস, এনআইএস। আরেকটা হবে ইন্টারমিডিয়েট, অর্থাৎ এই মুহূর্তে তো আপনার হয়তো ন্যাশনাল কোনো প্রতিষ্ঠান আপনার সেভাবে প্রস্তুত হয়নি, সেক্ষেত্রে আপনি অন্য আন্তর্জাতিক কোনো সংস্থার সহায়তা নিতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা করেছি, যে আমরা যেহেতু আমাদের প্রসেসটা হয়েছে, আমরা 6টা প্রতিষ্ঠানকে এনআই করার জন্য ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি, এবং একটা প্রতিষ্ঠান তার কাগজপত্র সাবমিট করেছে এবং সেগুলো স্ক্রুটিনি চলছে, বাকিরাও আপনার কাজ করছে। এই বছরে আমরা যেটা মনে করি, প্রতিষ্ঠানগুলো 6টি প্রতিষ্ঠানের ভিতরে একটি আছে আমাদের ইটকল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। আপনারা জানেন যে ইটকল সরকারের একটা ইআরডির একটা প্রতিষ্ঠান, এবং এরা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বিশেষ করে সোলার হোম সিস্টেমে আমরা অনেক কাজ করেছি। প্রায় 40 লক্ষের উপরে সোলার হোম সিস্টেম বাংলাদেশে শুধু ইটকলই আপনার স্থাপন করেছে। আর ইটকল ছাড়া রয়েছে পিকেএসএফ আমাদের, ফর এক্সাম্পল আরেকটা প্রতিষ্ঠান যাবে, বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিডি আছে, আপনার ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, এবং আরেকটি আছে আমাদের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, একটা ট্রাস্ট যেটা আছে সরকারের, এবং বাংলাদেশ ব্যাংক। এই 6টি প্রতিষ্ঠানকে আমরা মনে করেছি যে এরা আপনার যোগ্যতা অর্জন করতে পারবে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ফান্ড নেওয়ার ব্যাপারে যে সমস্ত রিকোয়ারমেন্ট। $40 মিলিয়ন যেটি হলো, এটি ডিসবার্সমেন্ট কবে হবে, মানে প্রকল্পটি কবে নাগাদ শুরু হতে পারে? এটি আপনার এখন আমরা ইনিশিয়ালি কনসেপ্ট পেপার দিয়েছি, সেটা এখন আমরা তারা পরীক্ষা করে দেখেছে, এবং এটা আমার ধারণা আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আমরা হয়তো একটা চূড়ান্ত রূপ দিতে পারবো। এবং এখানে এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার, প্রজেক্টের নাম হচ্ছে ক্লাইমেট রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইন স্ট্রিমিং, অর্থাৎ আমাদের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় আমরা প্রায় 45টি নতুন আপনার করতে যাচ্ছি সাইক্লোন শেল্টার, যেগুলো আপনারা জানেন যে সাইক্লোনের সময় শেল্টার হিসেবে ব্যবহৃত হয়, অন্য সময় এগুলো অন্য কাজ থেকে কমিউনিটি সেন্টার, স্কুল হিসেবে ব্যবহৃত হয় আপনার। এবং ওখানে প্রায় 70 কিলোমিটার কানেক্টিং রোড হবে এই সমস্ত সাইক্লোন শেল্টারের সাথে, বা তারপরে সাতক্ষীরা ওই সমস্ত এলাকায় আপনার সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আপনার ক্লাইমেট প্রুফ করা হবে, অর্থাৎ জলবায়ুর ঝুঁকি মোকাবেলার জন্য যে ধরনের এগুলোকে পরিবর্তন বা নতুন স্ট্রাকচার করতে তা করা হবে। এবং একই সাথে আমরা এই অ্যাডাপ্টেশনের জন্য একটা রিসার্চ সেন্টার করতে চাচ্ছি আমরা এলজিডির মাধ্যমে, সেটি সেন্ট্রালি ঢাকায় লোকেটেড হবে, কিন্তু ওই স্থানীয় এলাকায়ও তাদের কিছু সেন্টার থাকবে, যাতে করে তারা সার্বক্ষণিক ভিত্তিতে এই জিনিসগুলোকে স্টাডি করতে পারে, কি ধরনের মডেলিং করে বাংলাদেশের বাস্তবতায় কি ধরনের স্ট্রাকচার করা উচিত। কাজে এটি একটি ভালো একটা প্রকল্প আমরা, এবং সবচেয়ে আমার ভালো লাগছে যে বাংলাদেশ প্রথম যে 8টি প্রজেক্ট অ্যাপ্রুভড হলো, বাংলাদেশ তার ভিতরে একটি প্রজেক্ট পেল, এবং সবচেয়ে বড় প্রজেক্ট ক্লাইমেট ফান্ডে আপনার। আমি যেটা বুঝতে চাইছি যে এই প্রজেক্টে আপনি আশা করছেন কবে নাগাদ টেক অফ করতে পারবে? এটা আপনার আসলে খুব সুনির্দিষ্ট একদম বলা সম্ভব হচ্ছে না, তবে আমি আশাবাদী 6 মাস ভিতরে হয়তো আমরা। এমনি যে 100 বিলিয়ন ফান্ডের মধ্যে কত ফান্ড এখন এই আছে? এটি আমরা লাস্ট পর্যন্ত যেটি জানতাম প্রায় 10 বিলিয়ন কমিটমেন্ট হয়েছিল, তার ভিতরে 5 বিলিয়ন ওয়াজ অ্যাকচুয়ালি পেইড অর কমিটেড। এবং আমি আজকেই শুনলাম যে আপনারা সবাই জানেন যে প্যারিসে যে জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা সবাই খুব আশাবাদী যে একটা লিগ্যালি বাইন্ডিং ক্লাইমেট এগ্রিমেন্ট হবে, তার আগেই আমি যেটা শুনেছি প্রায় আরো $15-20 বিলিয়ন অনেক কান্ট্রি ইনিশিয়াল কিছু কমিটমেন্ট করেছে। কাজেই একটা ভালো আমরা মানে অগ্রগতি লক্ষ্য করতে পারছি সাম্প্রতিক সময়, বিশেষ করে প্যারিস ক্লাইমেট কনফারেন্সকে সামনে রেখে অনেক কান্ট্রি এখন গ্রিন ক্লাইমেট ফান্ডে তাদের সহায়তা দিতে এগিয়ে আসছে। আসবো আবার আপনার কাছে, ডক্টর আইনুল নিশাত, আপনার কাছে কিছু শুনতে চাই। এই যে অপরচুনিটি বলি, যে এখানে বাংলাদেশ
বাংলাদেশের সামনে সম্ভাবনাটা কি আর প্রবলেমস গুলো কি, যদি এই ফান্ড বাংলাদেশ কাজে লাগাতে চায় এবং সর্বোচ্চ ব্যবহার করতে চায়, আনতে চায় যথেষ্ট পরিমাণে? ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে কি, এটা বৈশ্বিক ফান্ড, মানে এটা বিশ্বব্যাপী সকল দেশের জন্য দেয়া হবে। অফকোর্স উন্নত দেশগুলো অর্থায়ন করবে, অর্থ পাবে উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, দ্বীপ রাষ্ট্রগুলো এবং আফ্রিকার দেশগুলো। উন্নয়নশীল দেশের মধ্যে অনুন্নত দেশ এবং আফ্রিকা এগুলো আসে, কিন্তু অনুন্নত দেশগুলো, যার মধ্যে আমরা আছি এখনো, আমরা বেশি দিন থাকতে চাই না, আমরা এক ধাপ উপরে উঠে যেতে চাই। আফ্রিকার দেশগুলো যারা অলরেডি ফ্লাড এবং ড্রাউটে ভোগে, এবং দ্বীপ রাষ্ট্রগুলো, এদেরকে অর্ধেক পয়সা প্রায়োরিটি ভিত্তিতে দেওয়ার কথা হচ্ছে। তো প্রথমে বুঝতে হবে কত টাকার কথা আমরা বলছি। বিশ্ব কিন্তু কমিট করেছে 2010 সনে কানকুনে, এবং যেটা নিয়ে এখন আরো গবেষণা চলছে, $100 বিলিয়ন। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক, সফট লোন বলি আর যাই বলি, এডিবি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, কিংবা বাইল্যাটারাল ডোনার যেমন ইউএসএ, ইউকে, ডেনমার্ক, সুইডেন, তারা প্রতি বছর কত টাকা দেয়, তারা প্রতি বছর কত টাকা হ্যান্ডেল করে, এটা 60 থেকে 80 বিলিয়ন ডলারের মতো। তাহলে তার অতিরিক্ত $100 বিলিয়ন তারা কমিট করছে। তো সেইটার নিয়ম কানুন কি হবে, কোত্থেকে আসবে, কে দেবে, সেগুলো নিয়ে ঝগড়াঝাটি চলছে। আমি শব্দটা ব্যবহার করছি ঝগড়াঝাটি, একেবারে বুঝে শুনে, কারণ যারা দেবে তারা দেখতে চায় যে যারা নেবে তারা এটা ব্যবহারের জন্য সক্ষম, তারা এটা সঠিকভাবে ব্যবহার করছে। তার জন্য তারা একটার পর একটা ক্রাইটেরিয়া সেট করছে, এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া, সোশ্যাল ক্রাইটেরিয়া, জেন্ডার ইস্যুস। তার থেকে সবচেয়ে বড় শক্ত শর্ত যেটা, সেটা হচ্ছে যে অর্থ ব্যবহারের যে ক্রাইটেরিয়া, অর্থাৎ অডিটিং সিস্টেম, ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা তো এখনো সেই ব্রিটিশ শাসনামল থেকে অল্প কিছু এগিয়েছি, এখনো তো আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো বাজেট বরাদ্দ পায় পরিকল্পনা কমিশন থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, খরচ করে, হিসাব বুঝিয়ে দেয়। কিন্তু এখানে মতলুব সাহেব আছেন, একটা শিল্প প্রতিষ্ঠান, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন কিন্তু সরকারের মতো হিসাব করলে চলে না, তাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা অনেক অ্যাডভান্স। পৃথিবীর বহু দেশ কিন্তু এখন সেই মেকানিজমে চলে গেছে, তারা সফটওয়্যার ব্যবহার করে, বিভিন্নভাবে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি নাড়াচাড়া করে কাগজপত্র, আমাদের ওই ফুডিশিয়ারি ম্যানেজমেন্টটাই বোধহয় সবচেয়ে বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীর বহু দেশ, যেমন ফিলিপিন্স কিছুদিন আগে, রুয়ান্ডা কিছুদিন আগে, তাদের দেশের ওভারঅল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা রিভিউ করে একেবারে উন্নত মানের করেছে, বিশেষ করে অডিটিং সিস্টেম, মনিটরিং সিস্টেম। তো বাংলাদেশের জন্য সম্ভাবনা যেটা, বাংলাদেশ যে পৃথিবীর যে সমস্ত দেশ বিরূপ প্রতিক্রিয়াতে পড়বে ক্লাইমেট চেঞ্জের, তার মধ্যে আমি ফার্স্ট হতে চাই না, কিন্তু প্রথম বিভিন্ন মানে দিক থেকে যদি বিবেচনা করি, বন্যা, খরা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ভূমিধস, লবণাক্ততা, সবগুলোর মধ্যে প্রথম 5টার মধ্যে আমরা আসি। যোগ করলে আমরা ফার্স্ট হয়ে যাই প্রায়। মানে এই ফার্স্ট হওয়াটা ভালো লক্ষণ না, মানে আমাদের দিনে দিনে আরো ভুগতে হবে। 2015 কথা দেখেন, এবছর দক্ষিণাঞ্চলে এত বৃষ্টি হয়েছে, হিল ট্র্যাক্সে এত বৃষ্টি হয়েছে যে ল্যান্ডস্লাইড হয়েছে। জলাবদ্ধতা ঢাকাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, বিভিন্ন শহরে, বরিশাল, বরগুনাতে খুব খারাপ অবস্থা গেছে। কিন্তু একই সাথে রংপুর, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ে বৃষ্টি হয়নি। এই যে খরার মতো অবস্থা, রাজশাহী, নওগাঁ খুবই খারাপ অবস্থা। তো যে এলাকাগুলোতে তারা অর্থায়ন করবে বলে চিহ্নিত হয়েছে, গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে 5টা বড় মোটা দাগের ক্ষেত্র। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, সেটা আমরা যদি রিনিউয়েবল এনার্জির মাধ্যমে করি, সোলার, উইন্ড, জিওথার্মাল এটসেট্রা। আর গ্রিডে আমরা যেগুলো দেই কমার্শিয়াল এনার্জি, সেখানে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, কারণ বাংলাদেশকে উন্নতি করতে গেলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আরো বলিষ্ঠ ভূমিকা নিতে হবে, খুব দ্রুত এগিয়ে যেতে হবে। তাহলে সেগুলোতে যদি আমরা এনার্জি সেভিং ডিভাইসেস থাকে, তাহলে তার খরচটা তারা দেবে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টরে, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের যে খুব এফিশিয়েন্ট তা না, আপনি দেখতে পারেন গাড়ি যে পরিমাণ কালো ধোঁয়া ইত্যাদি, সেইগুলোকে ইমপ্রুভ করা। থার্ড হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিগুলো, বিল্ডিংগুলো, সেগুলোতে যাতে এনার্জি এফিসিয়েন্সি বাড়ে। আরেকটা হচ্ছে ফরেস্ট্রি এবং ল্যান্ড ইউজ, অর্থাৎ বনায়ন করতে পারলে সেটা গ্রিন হাউস গ্যাস ধরে রাখবে। উদাহরণ দিয়ে বলি, ইন্দোনেশিয়া কিংবা ব্রাজিল কিংবা পাপুয়া নিউগিনি কয়েক বিলিয়ন ডলার তারা পৃথিবীর কাছ থেকে আদায় করেছে যে আমরা এখন থেকে গাছ আর কাটবো না, তাদের যে বনায়ন যেটা নষ্ট হচ্ছিল। সেই ক্ষেত্রে আমাদের একটা পলিসি রিফর্মস প্রয়োজন।
যে আমাদের পলিসিটা, ফরেস্ট্রির পলিসিটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি। আমরা গাছ লাগিয়ে 12 বছর পরে গাছটা কেটে তার বেনিফিটটা স্থানীয় জনসাধারণকে দেই। তো সেটা করলে আবার বিশ্ব টাকা দেবে না। কিন্তু আমরা যদি প্রমিস করতে পারি, যেমন চিটাগং হিল ট্র্যাক্সে যে পরিমাণ এখন ব্যারেন ল্যান্ড আছে, ফাঁকা পড়ে আছে, সেখানে যদি আমরা অ্যাফরেস্টেশন করি এবং বিশ্বের পদ্ধতিতে যদি করি, তাহলে সেখান থেকে আমরা অর্থ পেয়ে যারা গাছটা কেটে উপকার পেত তাদেরকে আমরা সেটা দিতে পারি। আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিযোজন, মোকাবেলা করা। এটার জন্য 4টা ক্ষেত্র আছে। একটা হচ্ছে রিস্ক কমানো, ক্লাইমেট চেঞ্জের কারণে যে রিস্ক হচ্ছে সেটার ক্ষেত্রে প্রোডাক্টগুলোকে, যেমন আমাদের কৃষি পণ্য, আমরা যদি বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, অধিক তাপ সহ্য করতে পারে, লবণাক্ততা সহ্য করতে পারে এবং ফসলের ডিউরেশন কমিয়ে দিতে পারি যাতে তার এক্সপোজারটা কমে, এটার জন্য তারা অর্থ দিতে রাজি আছে। হেলথ, ফুড, ওয়াটার সিকিউরিটি, হেলথের ব্যাপারে আমরা এখনো নজর দেই নাই। আফ্রিকাতে ম্যালেরিয়া হ্যাজ বিকাম এন এপিডেমিক। 15 বছর আগে বাংলাদেশে ডেঙ্গু ছিল না। এর জন্য মোকাবেলা করার জন্য যে খরচ লাগবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ইমপ্রুভ করতে হবে, পানি যাতে জমে না থাকে, ময়লা পানি যাতে না থাকে, ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ট এনভায়রনমেন্ট, যেমন সমুদ্রে যেখানে ভাঙছে সেখানে যদি আমরা সি ওয়াল করতে পারি। কদিন আগে কাগজে দেখলাম বাংলাদেশ আর্মি টেট্রাপড দিয়ে কক্সবাজারে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। এটা কিন্তু ব্যয়বহুল। কাজে এই ব্যয়টা যদি আমরা দেখাতে পারি যে করতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, সেটার অর্থায়ন পাবো। আর এর সাথে ইকোসিস্টেম এবং ইকোসিস্টেম সার্ভিসকে, যেমন সুন্দরবনের একটা বড় সার্ভিস হচ্ছে ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসটাকে সে ঠেকিয়ে দেয়। কাজে এটাকে আরো উন্নত করার জন্য যদি আমরা অর্থায়ন চাই, সেক্ষেত্রে আমরা অর্থ পেতে পারি। তো আমি আরেকটা জিনিস শুধু, যে বাংলাদেশের টাকাটা পেতে অসুবিধা কি, আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করি কিন্তু সেটা বাস্তবায়নের জন্য কিন্তু সমন্বিতভাবে এগোই না। যেমন আমরা সম্প্রতি আইএনডিসি তৈরি করেছি, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কমিটমেন্ট, মানে গ্রিন হাউস গ্যাস কতটা কমাবো। আমরা কিন্তু নিজেরাই বলছি যে আগামী 15 বছরে প্রায় নিজেরা 5% কমাবো, অর্থায়ন করলে 15% কমাবো। কিন্তু এই কথাটা, এই দলিলটা তৈরি হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রিতে, সরকার অ্যাপ্রুভ করে আন্তর্জাতিক মহলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই কাজটা করবে কিন্তু প্রাইভেট সেক্টর, এই কাজটা করবে কিন্তু এনার্জি সেক্টর, কমার্শিয়াল এনার্জি সেক্টর। তাদেরকে একটু চাঙ্গা করা দরকার, যে উদ্দেশ্যে আগামীকালকের এই ওয়ার্কশপটা হচ্ছে। সরকারি সেক্টরকে হয়তো সরকার মহল থেকে বলা যেতে পারে, কিন্তু প্রাইভেট সেক্টর এবং সিভিল সোসাইটিকে এটার আওতায় আনতে হবে। এটাই হচ্ছে মানে এখনকার একটা টার্গেট। আর মিস্টার মাতলুব আহমদ, আপনার কাছে কিছু শুনতে চাইবো যে অপরচুনিটি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটি কিভাবে কাজে লাগানো বা তার জন্য কতটা তৈরি প্রাইভেট সেক্টর, এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটির বিষয়টা এখানে আসে, বা এই দূষণ কমাবার ক্ষেত্রে কতটা ভূমিকা আপনারা রাখতে পারেন? সবচেয়ে আগে তো আমার বলা দরকার যে দেশের শিল্পগুলো হয়েছে, যে কেউ একটা শিল্প তারা সবাই বানিয়েছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় কিন্তু এনভায়রনমেন্টাল যে লসগুলো আছে সেগুলো সেইভাবে অনেকেই মানতে পারছে না বা মানছে না। এইখানে মানছে না কেন বা মানতে পারছে না কেন, মানে এটা হিস্টোরিক্যালি এরকম হয়ে আসছে, there is no enforcement, তারপরে ল থাকলেও যারা দেখার কথা তারা দেখছে না, যাদেরকে বলার কথা করার জন্য তারাও করতে চাচ্ছে না। তো এরকম একটা লুজ একটা সিচুয়েশন এখন বিরাজ করছে। এখন টাইম এসে গেছে, এখন উই অল মাস্ট স্ট্রেটেন আপ আওয়ার প্লেসেস, এবং যে যে শিল্পে আছে তাদেরকে তো এভরিবডি নোজ যে কোনটা পলিউটিং কোনটা পলিউটিং না। ইটস ভেরি ডিফিকাল্ট। আপনার ক্ষেত খামারে কালো পানি, নীল পানি, লাল পানি যাচ্ছে, আর যে ডাইং ইন্ডাস্ট্রি আছে সে কিন্তু জানে যে এটা পলিউটিং হচ্ছে, এমন আছে জানে না, কিন্তু তারা জিজ্ঞেস করলে বলে আমাদের হয়তো ইটিপি করা ফান্ড নাই, আমাকে এখন করতে হবে। কিংবা এইভাবে তো চিরদিন করে আসছি, এখন করলে অসুবিধা কি হয়? এখানে কিন্তু নলেজের খুব একটা ইম্পর্টেন্ট আছে, এবং ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে, এবং সত্যিকার অর্থে এভরিবডি এক্ষেত্রে এই রেগুলেটরি কাজ করবার ক্ষেত্রে সরকারের যে সংস্থাগুলো আছে তারা কি তৎপর না? আপনি বলছেন যে এনফোর্সমেন্টের সমস্যা আছে, বা সরকার যদি সহযোগিতা চায় আপনারা প্রাইভেট সেক্টর সেভাবে সহযোগিতা করেন কিনা, বা করতে সমস্যা হিস্টোরিক্যালি কি হয়েছে আগে আমার জানা দরকার নাই, কারণ আমি জানতেও চাই না। এখন যেটা নিয়ে আমি ওয়ার্ক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে লেট আস রিয়েলাইজ যে দেশটা আমাদের সবার, এবং আমাদের ভবিষ্যৎ যারা থাকবে তারা এই দেশেই থাকবে, এবং এই দেশটাকে যতটা আমরা পলিউশন মুক্ত রাখতে পারবো ততই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে। আজকে তো একটা অ্যাডিশনাল ফান্ড আপনারা জোগাড় করে দিচ্ছেন, সারা বিশ্ব বলছে যে ইয়েস
আমরা যে পলিউট করেছি তার জন্য আমরা কিছু খেসারত দিতে রাজি আছি, এবং তারা এই ফান্ডটা কমিট করছে। আজকে শুনতে পেলাম যে বেশ বড় অ্যামাউন্ট ফান্ডিং আমরা দেখতে পাবো। এখন বিরাট প্রশ্ন হচ্ছে যে ফান্ডিংগুলো যে নিতে হবে, ঠিক আছে, সরকার তো তাদের ভাবে একটা অ্যাপ্রোচ করে নিচ্ছে, কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে ব্যবসা করি, আমরা এই ফান্ড কি করে আমরা নিতে পারবো ফর আওয়ার বেনিফিট, ফর ডেভেলপিং আওয়ার ইটিপিস আর আদার এরিয়াজ, আমরা কিন্তু না আমাদের আছে এই বুদ্ধি, না আছে আমাদের এই সময়। সেজন্য আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হলো স্পেশালি ইআরডি কিংবা যারা এইসব ফান্ড ডিল করে, প্রয়োজন থাকলে তো সময়টা বের করে নেওয়া যায়, মানে প্রয়োজনটা বোধ করেন কিনা সেটা আমাদের একটা অডিটর লাগবে। মনে করেন আপনি যদি আপনার বড় বড় কোম্পানি যারা আছে আমাদের অ্যাকাউন্টস নিজেরা করা যায় না, আমাদের অডিটর লাগে, কারণ এত অ্যাকাউন্টস এত হিসাব এগুলো আমি নিজে করতে পারবো না, কিন্তু একটা রেস্টুরেন্টের মালিক পারবে। আজকে এইসব ফান্ড নিতে গেলে স্পেশালাইজড অডিটর লাইক যারা আছে, যারা এই গ্রিন ক্লাইমেট ফান্ড কি করে আনতে হবে, কি কি তোমার থাকতে হবে, যেমন এখন আমরা আমাদের আইএসও সার্টিফিকেশন করি, তারা কিন্তু আমাদের গাইডলাইন দেয় যে তোমার এইটা 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 থাকতে হবে, তারপর দে কাম অ্যান্ড চেক অ্যান্ড তারপরে তারা কিন্তু আইএসও সার্টিফিকেশন দেয়। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই ফান্ডটা যদি আমাদেরকে আগামীতে যদি আমাদের প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হয়, তারা যদি বেনিফিট নিতে হয়, তাহলে আমাদেরকে এটা শিক্ষাটা দিতে হবে, আমাদেরকে লোকবল দিতে হবে, জানাতে হবে, ট্রেনিং প্রোগ্রাম করতে হবে। এবং আই এম ভেরি হ্যাপি যে এই প্রোগ্রামটা হচ্ছে, এবং ফার্স্ট প্রোগ্রাম যেটা আমরা ক্লাইমেট ফান্ডের উপরে দেখবো আমরা, সেটা দিয়ে আমরা উই আর ভেরি হোপফুল যে আমরাও কিন্তু বুঝলে কিন্তু অবশ্যই আমরা আসবো, কিন্তু এটা আমাদের সবার বেনিফিটের জন্য। যে টাকাটা আমরা পেতাম না সেটাও কিন্তু আমরা পাচ্ছি, এবং সেটা দিয়ে আমি আমাদের ইমপ্রুভমেন্ট করবো, তো এটা কেন করবো না? সো আই এম শিওর যে এন্টায়ার প্রাইভেট সেক্টর উইল কাম ফরওয়ার্ড। খালি আমাদেরকে বলে দিতে হবে কিভাবে আমরা সংযুক্ত হতে পারি। আমি যদি একটু বলতে পারি, সেটা হচ্ছে যে ওনাকে ধন্যবাদ, মতলব ভাইকে ধন্যবাদ। আসলে ওনারা যেটা ফিল করছেন করা দরকার, আমরা আমাদের যে ওয়ার্কশপ 8 তারিখে সেখানে বিস্তারিত বলবো, বাট আমি এতটুকু বলতে পারি যে আমরা ন্যাশনাল এনডিএ যেটাকে বলা হচ্ছে ইআরডিতে আমাদের একটা সেক্রেটারিয়েট আছে, এবং আমাদের কাজই কিন্তু সেটা আপনাকে জানানো, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে যে আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে, কি আপনাকে করতে হবে, এবং আমরা আপনি যে ট্রেনিং এর কথা বলেন সেই সুবিধাও কিন্তু আমরা আগামীতে আপনাদের জন্য করে দেবো যদি আপনারা আগ্রহী থাকেন। এবং আপনারা ফান্ড অ্যাক্সেস করার ব্যাপারে যেমন ফর এক্সাম্পল ইটকল যদি আপনার কোনো ফান্ড নিয়ে আসে, যদি তারা অ্যাক্রেডিটেড হয়, আপনি থ্রু ইটকলও কিন্তু নিতে পারবেন। যদি সেন্ট্রাল ব্যাংক নিয়ে সেন্ট্রাল ব্যাংক একটা উইন্ডো থেকে কিন্তু আপনি নিতে পারেন, আপনি সরাসরি যেতে পারেন, সেটাও সম্ভব যদি আপনার সেই ক্যাপাবিলিটিস থাকে, সেটা সম্ভব। আমরা বিসিসির সঙ্গে জয়েন্টলি ওয়ার্কশপ হতে পারে, আমরা সেটা করব, ডেফিনেটলি করব, এবং কালকে করছি। আর আরেকটু আমি প্রফেসর আইনুন নিশাতের সঙ্গে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বড় আকারে ফান্ড মোবিলাইজ করার ব্যাপারে কিছু আমাদের তো লিমিটেশনস আছে, এটা অনস্বীকার্য। উনি যেটা ফিডুশিয়ারি স্ট্যান্ডার্ডের কথা বললেন, আমরা এই জিনিসগুলো পরীক্ষা করে দেখেছি এবং আরও দেখছি। আমাদের যে গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেটাকে আমরা বলি, আমাদের স্ট্যান্ডার্ড সেগুলো আছে, কিন্তু ইন্টারন্যাশনালি যেভাবে মুভ করেছে আমরা তো সেভাবে মুভ করিনি। আমরা অলরেডি আমাদের সিএজি অফিসের সাথে আমরা যোগাযোগ করছি কীভাবে আমরা এটাকে মোর অ্যাকসেপ্টেবল করা যায়। আমাদের অ্যাকাউন্ট সব ঠিক আছে, কিন্তু হয়তো প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট করা দরকার হবে, তো আমরা সেই দিকে নজর দিয়েছি এবং আশা করছি ইভেন সরকারি প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টসও আমরা অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারি। বিশেষ করে একটা বিষয় যেটা আমাদের ইন্টারনাল কন্ট্রোল যেটা হয়, ইন্টারনাল অডিট বা ইন্টারনাল কন্ট্রোল, এটা কিন্তু আমাদের খুব স্ট্রং হয় না সাধারণত সরকারি ডিপার্টমেন্টগুলোতে, যেটা আমাদের প্রাইভেট সেক্টরে বা কোম্পানিগুলোতে হয়। আমরা সেই দিকটা নজর দিচ্ছি যাতে করে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আমরা সেট করতে পারি, এবং গ্লোবাল ফান্ডে যেতে পারলে যে সুবিধাটা আসলে হয়, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা একটা তৈরি হয়ে যায় আপনার, বিশেষ করে ট্রান্সপারেন্সি চলে আসে, পাবলিক অ্যাকাউন্ট সিস্টেম আপনার অনেক রবাস্ট একটা অ্যাকাউন্টিং সিস্টেম ডেভেলপ করা যায়, এটার একটা বড় সাইড অর্জন হচ্ছে সেটা। কাজেই এই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি এবং আশাবাদী আমাদের ন্যাশনাল এন্টিটিগুলো যদি অ্যাক্রেডিটেড হয়, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর এর মাধ্যমেও সহায়তা নিতে সক্ষম হবে। এবং আরেকটি বিষয় আমি বলি যে সেক্টরগুলো প্রফেসর ইশাদ বলেছেন, আমরা অলরেডি আমাদের একটা প্রজেক্ট পাইপলাইন আমরা তৈরি করার প্রক্রিয়াতে আছি, যে যাতে করে আমরা ইমিডিয়েটলি আগামীতে আরও প্রজেক্ট আমরা থ্রো করতে পারি বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে এই অভিযোজন এবং মিটিগেশনের দুইটার ক্ষেত্রেই, রিনিউয়েবল এনার্জি এক্সপানশন, বিশেষ করে সোলার ইরিগেশন প্রোগ্রাম। আরেকটা এরিয়া যেখানে আমরা জোর দিচ্ছি এখন, ইটকলের মাধ্যমে আমরা করছি সোলার ইরিগেশন প্রোগ্রাম, যেখানে সোলার সিস্টেমের মাধ্যমে আমরা তেলের উপর নির্ভরতা কমিয়ে সরাসরি আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে আমাদের ইরিগেশন পাম্পগুলো চালাতে পারি। তারপরে আমাদের ওই যে
বায়োগ্যাস যে আছে সেটাকে আমরা প্রমোট করছি আপনার ইটকলের মাধ্যমে, ভালো প্রোগ্রেস আছে আপনার। একই সাথে আমাদের সরকারি ভাগে পাওয়ার ডিভিশন থেকে আরইবি কাজ করে যাচ্ছি এই সেক্টরে আপনার। কাজে এখানে আমরা কাজ করছি এবং আমরা যে প্রজেক্ট পাইপলাইন তৈরি করছি সেখানে আমাদের অ্যাডাপ্টেশনের উপরে জোর অনেক বেশি দেওয়া আছে। আমরা বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আপনার অবকাঠামোগুলোকে আপনার কিভাবে আরো শক্তিশালী করা যায়, তারপরে বিশেষ করে এগ্রিকালচারে আপনার রিসার্চে কি করে আরো ফান্ডিং আনা যায় যাতে করে আমরা ড্রাউট রেসিস্ট্যান্ট, বিশেষ করে ওই সমস্ত এলাকার জন্য লবণাক্ততা যেগুলো রেসিস্ট করতে পারবে বা খরা প্রতিরোধ করতে সক্ষম, সেই ধরনের আপনার এগ্রিকালচারাল সিড বা সিস্টেম কি ডেভেলপ করা যাবে, সেই সমস্ত ক্ষেত্রেও জিসিএফ থেকে ফান্ডিং আনার ভালো সুযোগ রয়েছে। এবং এগুলো যদি আনতে পারি আসলে একটা বড় ধরনের একটা পরিবর্তন আমাদের উৎপাদন ব্যবস্থায় চলে আসতে পারে, এবং সেটা যেটা আমি বললাম প্রাইভেট সেক্টরের ভিতরে শরিক হওয়ার সুযোগ রয়েছে এবং আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। মিস্টার মুকিদুল মজুমদার বাবু, বিশ্বজুড়ে হইচই হচ্ছে কিন্তু বাংলাদেশের ভেতরে সেইভাবে সবাই জানে না, এবং মিস্টার মাতলুব আহমদের কথাও সেটি বোঝা গেল। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং নাম্বার 1 ট্রেড বডি যেটি, তার প্রধানও সে কথা বলছেন। তো এই সচেতনতাটা তৈরি করবার ক্ষেত্রে আসলে কে কি ভূমিকা রাখতে পারে, গণমাধ্যম কি করতে পারে বা সরকার কি করতে পারে, আপনার কাছে কি মনে হয়? আসলে এই ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট অথবা এই গ্রিন ক্লাইমেট ফান্ড, এ সম্বন্ধে আসলে আমাদের দেশের লোকের ধারণা খুব কম। ইভেন আমরা ব্যবসায়ী যারা, তাদের মাঝেও কিন্তু আমরা খুব যে এই ব্যাপারে নলেজ আছে তা না কিন্তু। তো সুতরাং এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হলে কিন্তু আমরা আমাদের গণমাধ্যমকে অবশ্যই এগিয়ে আসতে হবে, এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া এবং অন্যান্য মিডিয়াকে অবশ্যই তুলে ধরতে হবে এই ব্যাপারগুলো এবং সহজভাবে উপস্থাপনা করতে হবে। আসলে কথাগুলো খুব সহজ না, সাবজেক্টটাও সহজ না, কিন্তু একে যত সহজে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারবো তার মাধ্যমে কিন্তু মানুষ বুঝতে পারবে। বেসিক্যালি যাদের জন্য দরকার গ্রিন ক্লাইমেট ফান্ড, সেই গ্রিন ক্লাইমেট ফান্ড যদি তারাই না বোঝে তাহলে চার পদ্ধতিটা কিভাবে হবে। তো আমার কাছে মনে হয় যে কিভাবে এই জিনিসটাকে আমরা পেতে পারি, আমরা যারা ব্যবসায়ী আছি অথবা আমরা এই নিয়ে যারা কাজ করছি, সচেতনতার ব্যাপারটা সেই জায়গার থেকে সবকিছু মিলিয়ে কিন্তু এই ব্যাপারটাকে আমি বলবো যে খুব জোরে সোরে পাবলিসিটির মাধ্যমে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে সামনে, এবং সেটা সরকারিভাবে ও বেসরকারিভাবে। পাশাপাশি সচেতনতার ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হলো যে কেন করব, সেটাও কিন্তু একটা ব্যাপার, যে কেন করবো আমরা। কারণ অনেক সময় মনে হতে এই ফান্ডটা কি শুধু শুধুই আসছে, তা তো না। আসলে যে ঘটনাটা ঘটে গেছে, মানে আজকে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে নানা রকমের সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কিন্তু যারা করেছে তারাও কিন্তু বুঝতে পারেনি যে কতটুকু ক্ষতি হয়ে গেছে পৃথিবীর। যখন বুঝতে পেরেছে তখন কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এবং তারপরে যে তারা এগিয়ে আসছে, আমি বলবো সেটা একটা ভালো লক্ষণ যে তারা আমাদের ফান্ড দিতে চাচ্ছে, এবং সেই ফান্ডটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো এবং কিভাবে আমরা নিব সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যদি ম্যানেজ করতে না পারি, আমরা যদি এটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারি, তাহলেও কিন্তু একটা বিরাট ব্যর্থতা হয়ে যাওয়া আমাদের। কারণ আমাদের যে সমস্যাগুলো সেগুলো তারা আমরা চাইতে যদি না পারি কোন কাজে তাহলে অ্যাড্রেস করতে পারবো। যৌক্তিকতাটা মতলুব ভাই একটু আগে বললেন যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা, যে নানা রকমের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্যা, যে আমরা কিন্তু জানি না যে আমরা কি পরিমাণ কার্বন ছড়াচ্ছি বাতাসে, তো সেটাও কিন্তু আমরা জানি না, এবং আমরা যে কেমিক্যাল ছেড়ে দিচ্ছি ক্ষেত খামারে তাতে কি ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না, অথবা আমরা বুঝতে চেষ্টা করি না। তো সবকিছুই মিলিয়ে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা কিন্তু খুবই জরুরি। কারণ আমরা যদি বোঝাতে অক্ষম হই যে কেন, কিসের জন্য এটা দরকার এবং ক্ষতি হচ্ছে কোথায়, এবং সেটা অ্যাড্রেস করা। পাশাপাশি আমি যেটা মনে করি যে আমাদের কিন্তু গাছ লাগানোর ব্যাপারটা কিন্তু খুব বেশি করে করতে হবে, এবং সেখানে কিন্তু যারা এ নিয়ে ভাবছেন তারা তো করবেনই, পাশাপাশি আমি মনে করি ইন্ডাস্ট্রি, আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমাদের কিন্তু একটা ভূমিকা আছে। কিন্তু আমরা কিন্তু এই ধরনের কাজগুলো কার্বন সিঙ্ককে ডেভেলপ করার জন্য, এই কার্বনকে সিঙ্ক হিসাবে কিন্তু গাছই একমাত্র মাধ্যম যেটা সবচেয়ে তাড়াতাড়ি এটাকে শোষণ করতে পারে। সুতরাং আমরা কিন্তু গাছ লাগানোর জন্য কিন্তু ইন্ডাস্ট্রির থেকেও কিন্তু আমরা উদ্যোগ নিতে পারি, কিন্তু যে আমরা কিন্তু এটার জন্য একটা ফান্ড, আলাদা ফান্ড নিজেরাও কিন্তু তৈরি করতে পারি। এবং সেখানে আমি মনে করি যে শুধু যে গ্রিন ক্লাইমেট ফান্ড বাইরে থেকে আসবে সেটাই না,
আমাদের নিজেদের কিছু উদ্যোগ থাকা দরকার। আমরা কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আমরা করতে পারি আমাদের নিজেদের উদ্যোগে, এই আমাদের কার্বনকে কমানোর জন্য, পলিউশনকে অ্যাড্রেস করার জন্য, এবং নানাভাবে কিন্তু এই জিনিসগুলো করা দরকার। পাশাপাশি সরকারের যে ব্যাপারটা, যে সরকারের যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের কিন্তু কঠোরভাবে আইনগুলো প্রয়োগ করতে হবে। কারণ যেটা হচ্ছে আইন কিন্তু আছে, আইনের প্রয়োগ হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা অনেক কিছু এড়িয়ে যাচ্ছি। তো সেই জায়গাটাও আমি মনে করি আমাদের খুবই কঠিন ভাবে অ্যাড্রেস করতে হবে। এখানে আপনার প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের কোনো বিশেষ সুযোগ আছে, মানে আচ্ছা, আমরা যেটা গ্রিন ক্লাইমেট ফান্ডের বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করবা বা জানানোর ক্ষেত্রে? ডেফিনেটলি আমরা যেটা করছি, আমরা তো আসলে গ্রিন ক্লাইমেট ফান্ডের ব্যাপারে বেশ কতগুলো প্রোগ্রাম করেছি এবং করছি। আর এই ব্যাপারটা যাতে তুলে ধরতে পারি সবার সামনে এবং সবাই যাতে বুঝতে পারে, সেই চেষ্টা অবশ্যই করছি আমরা। ডক্টর আইনুল নিশাত, আমি যে কথাটা যোগ করতে চাই সেটা হচ্ছে, সচিব মহোদয় যে ক্ষেত্রগুলোর কথা বলেছেন, যে প্রকল্পগুলোর কথা বলছেন, কিংবা বাবু ভাই এখন যে কথাগুলো বললেন, কিংবা আমাদের বিসিসিআই চেয়ারম্যান মহোদয় যেগুলো বললেন, এগুলো হচ্ছে মিটিগেশন রিলেটেড, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কমানো, প্রশমন ক্ষেত্র। এখন বিশ্ব গত মাসে সিদ্ধান্ত নিয়েছে যে টাকা যেটা দেয়া হবে, অর্থায়ন যেটা হবে, তার অর্ধেক হবে অভিযোজনের জন্য, অর্ধেক হবে মিটিগেশনের জন্য। বাংলাদেশের জন্য অভিযোজনটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা। ইনফ্যাক্ট এনডিএর মাধ্যমে, মানে ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটির মাধ্যমে যে প্রথম প্রকল্পটা পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে উপকূল অঞ্চলের সাতক্ষীরা এবং খুলনা, এই দুটো জেলাতে আরো সাইক্লোন শেল্টার তৈরি, 60টার মতো নতুন সাইক্লোন শেল্টার, পুরনোগুলোকে রিপেয়ার করা, 70 কিলোমিটার কিংবা 120 কিলোমিটার নতুন উপকূলীয় রাস্তা, যাতে আশ্রয় কেন্দ্রে তারা দ্রুত আসতে পারেন। আর সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, সাতক্ষীরা শহরের মধ্যখান দিয়ে প্রাণসাগরের খাল বলে একটা খাল আছে, যেটা প্রায় এখন আর তার সেই ধারণযোগ্য ক্ষমতা নেই। সেখান থেকে মরিচাপ কিংবা খোলপেটুয়া নদীতে পানি পৌঁছায় না। তো এটাকে প্রায়োরিটি হিসাবে নেওয়া হয়েছে, যে কারণে গ্রিন ক্লাইমেট ফান্ড সেক্রেটারিয়েট বোধহয় এটাকে গ্রহণ করেছে। কারণ বাংলাদেশের ভালনারেবল এলাকাটা হচ্ছে সবচেয়ে বেশি কোস্টাল বেল্ট। তো সেই ভালনারেবিলিটি যদি আমরা দেখি, তাহলে বন্যা প্রকোপ বাড়ছে। আমরা বন্যা বললে ব্রহ্মপুত্র কিংবা পদ্মার দিকে তাকিয়ে থাকি, কিন্তু এবছর যদি আপনি নওগাঁ দেখেন, যেখানে লিটল যমুনা এবং আত্রাইয়ের বন্যার কারণে যে ক্ষতি হয়েছে নওগাঁতে, কিংবা তিস্তাতে, লালমনিরহাট কিংবা কুড়িগ্রামে যে ক্ষতি হয়েছে, সেটাও তো ঠেকাতে হবে। ওখানকার নদী ভাঙন তো ঠেকাতে হবে। ব্রহ্মপুত্রকে যদি প্রপার ব্যবস্থাপনায় না আনা যায়, ব্রহ্মপুত্র যখন ভাঙে তখন একদিনে আর 1 মাসে আধা কিলোমিটার চলে যেতে পারে। পদ্মা সেতু নির্মাণের সময় আমরা ক্লাইমেট চেঞ্জকে কনসিডার করে কিন্তু সেতুকে উপরে তুলেছি, এবং এবছর পদ্মা সেতুর যে অ্যাক্সিস, তার ভাটিতে যে ভেঙেছে, আমার যাওয়ার কারণ ঘটেছিল যে বার্জগুলো টেনে রাখার জন্য যে লোহার যে দড়ি, সেইটা ছিঁড়ে নৌকা চলে গেছে, বার্জগুলো চলে গেছে। অর্থাৎ এই যে তীব্রতাটা, এটাকে মোকাবেলা করার জন্য যে অবকাঠামো তৈরি করতে হবে, এই অবকাঠামোর খরচটা কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। এটা অবশ্য প্রাইভেট সেক্টর না, এটা সরকারি সেক্টরের ব্যাপার। আমরা উপকূলের সমস্ত বাঁধগুলোকে উঁচু করার কাজ হাতে নিতে যাচ্ছি সিআইপি প্রজেক্টে। সেখানে এখন যেখানে বাঁধের উচ্চতা আছে 4 মিটার, সেটা 6.5 থেকে 6.8 মিটার, প্রায় 2 মিটার 2.5 মিটার উঁচু করা হবে। এটার যে বিরাট খরচ, এর অল্প একটু পরিমাণ আসছে পুরনো একটা অন্য ক্লাইমেট ফান্ড থেকে। কিন্তু এখন আমাদের সুযোগ হচ্ছে যে প্রকৃতভাবে একটা ভালো প্রপোজাল তৈরি করে এই গ্রিন ক্লাইমেট ফান্ডের কাছে গেলে, ধরেন এই উপকূলীয় বাঁধ যে উঁচু করা হচ্ছে, এর জন্য $6 থেকে $10 বিলিয়ন লাগবে। ব্রহ্মপুত্র রাইট এম্বাঙ্কমেন্টকে শক্ত করা হচ্ছে, এখন $600 মিলিয়ন দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিয়ে, কিন্তু আমরা আস্তে আস্তে হয়তো এটাকে সফট লোন, এটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ ফান্ডে রূপান্তরিত করতে পারবো। ব্রহ্মপুত্রর বাঁধ দিকটাকেও সামলাতে হবে, কারণ ব্রহ্মপুত্রর যে নেভিগেশনাল চ্যানেল ডেভেলপমেন্টের কাজ সরকার হাতে নিচ্ছে, এটার জন্য 2 কূল যদি রক্ষা করা না যায়, তাহলে নদী যে কোনো জায়গায় গিয়ে ভাঙবে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে বন্যার প্রকোপ বাড়বে, সেটাকে চিন্তা করে যে অবকাঠামো তৈরি। আরেকটা জিনিস হচ্ছে মিটিগেশনের ক্ষেত্রে সোলার প্যানেলের কথা আমরা বলছি, কিন্তু বাংলাদেশের উন্নতি করতে গেলে কমার্শিয়াল এনার্জি লাগবে। বিদ্যুৎ সোলার প্যানেলে আমরা হয়তো 100 মেগাওয়াট 150 মেগাওয়াট করতে পারবো, করলাম, বাড়িঘর বিদ্যুতায়ন হবে, বাড়িতে রান্নাঘরে বাতি থাকবে। কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পাওয়ার সাপ্লাই দিতে যাব, তখন কিন্তু কমার্শিয়াল লেভেলে যেতে হবে, অর্থাৎ 500-1000 মেগাওয়াটের
মাত্রা ওই লেভেলের চিন্তা করতে হবে। সেখানে কিন্তু আমরা ধরেন এটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট আমরা চিন্তা করছি, সেখানে কিন্তু আমরা টেকনোলজিটা এমন নেওয়ার চেষ্টা করছি যাতে করে এটা দূষণের মাত্রা কম থাকে। তাহলে ওই যে গতানুগতিক টেকনোলজি থেকে অত্যাধুনিক টেকনোলজি নিতে গেলে যে অতিরিক্ত খরচটা, সেটা বিশ্ব দিতে রাজি আছে। প্রাইভেট সেক্টর কিভাবে এর সঙ্গে সম্পৃক্ত করতে পারে? আমি তো মনে করি আস্তে আস্তে এনার্জি প্রোডাকশন সরকারের হাত থেকে প্রাইভেটে চলে যাবে। চলেই গেছে। আমরা প্রায় 65% কিন্তু পাওয়ার ইজ জেনারেটেড বাই প্রাইভেট সেক্টর। কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে এইখানে প্রাইভেট সেক্টরের সাথে যে আমি যদি বুঝি আর কি, পাওয়ার এবং ট্রান্সপোর্ট বোধহয় মেজর পলিউটার্স ইন দি আদার সাইড। 50% তো অ্যাডাপ্টেশন, সেটা সরকারি আপনারা বোধহয় করতে হবে। অ্যাডাপ্টেশনে কিন্তু আপনার সুযোগ আছে। যেমন আমি একটা দুটো ছোট্ট এক্সাম্পল দিই, যে একটা বড় রাস্তা যদি আপনি পিপিপিতে কোনো একটা রাস্তা আপনি ধরেন এমবাঙ্কমেন্টের উপরে করলেন, যেটা আমরা চিন্তা করছিলাম, আপনি যে ব্রহ্মপুত্রের যমুনার ডান দিকের কথা বললেন, যদি পিপিপিতে একটা রাস্তা আপনি করেন এবং সেটা যদি আপনার জলবায়ুর এই সমস্ত ঝুঁকি প্রতিরোধে সহায়তা করে, সেখান থেকে কিন্তু আপনি প্রাইভেট সেক্টর ওই জিনিসটা কাজে লাগাতে পারেন। আপনার আরেকটা এক্সাম্পল দেই, পিপিপি মানে সরকার চলে আসলো, মানে পিওরলি প্রাইভেটে আমাদের আপনি ধরেন এগ্রিকালচার ফর এক্সাম্পল, এগ্রিকালচারে যদি আপনি কোনো সিড ইমপ্রুভ সিড আপনি গবেষণা করে করতে চান এবং এটা করতে চান, সেটা আপনি করতে পারেন। প্রাইভেট সেক্টরের সুযোগ আছে, কিন্তু আপনার মিটিগেশন হয়তো সুযোগটা আরো বেশি আছে, বিকজ এনার্জি এফিসিয়েন্সি বলেন বা এনার্জি জেনারেশনের ক্ষেত্রে বলেন, ট্রান্সপোর্ট সেক্টরে আপনার আরো মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আপনার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট সিস্টেম যদি ডেভেলপ করে বলেন, যে আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু ইজ মাচ মোর, মানে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি এই আমাদের 50% কিন্তু আমরা কোনো কিছু দেইনি এখন পর্যন্ত মনে হয়। প্রাইভেট থেকে কিছু পেয়েছেন আমাদের মিটিগেশনে পান নাই। সেজন্য দিস ইজ ওয়াই আই থ্যাংক চায়লাই এন্ড তৃতীয় মাত্রা যে আপনারা আমাদের ডেকে নিয়ে আসছেন, এই একটা নতুন একটা স্কোপ আমাদের মধ্যে তুলে ধরলেন, যে স্কোপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যাদের অনেকের সুযোগ আছে এই সুযোগটা নেওয়ার জন্য। তা আমিও ফেডারেশনে নতুন ডেস্ক তৈরি করবো অন গ্রিন ক্লাইমেট ফান্ড, এবং আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী অনেক লেকচারে স্পিকে বিদেশে এই ক্লাইমেট নিয়ে উনি অনেক কথা বলেন। আমরা যখন যাই মিটিংয়ে উনি বলেন রেইন ওয়াটার হারভেস্টিং করার জন্য, তারপর যাতে আমরা সব খাল বিল বন্ধ না করি, এগুলো কিন্তু উনি বারবার আমাদেরকে বলার চেষ্টা করেন। তো আজকে অ্যাডিশনালি একটা ফান্ড আমাদের এখানে আসছে, আর উনিও একটা লেকচারে বলেছিলেন যে ক্লাইমেট ফান্ডে নাকি বাংলাদেশ প্রথমে সবার আগেই বা খুব ফার্স্টে আমরা টাকা পয়সা জমা দিয়েছি। আপনাকে একটু যদি সাপ্লিমেন্ট করার সুবিধা হয়, সেটা হচ্ছে যেটা উনিও বলছিলেন যে আমরা শুধুমাত্র গ্রিন ক্লাইমেট ফান্ডের উপর কেন নির্ভর করবো। আসলে সরকার কিন্তু নিজের থেকেই অনেক কিছু করছে। যেমন আমরা 2010 সালেই ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড বলে একটা ট্রাস্ট ফান্ড করেছি, সেখানে সরকার নিজের তহবিল থেকে এই পর্যন্ত 3000 কোটি টাকা দিয়েছে, এবং সেটা সারা বিশ্বব্যাপী উনিও জানেন, সকলে এটা প্রশংসা করেছে যে বাংলাদেশ নিজের উদ্যোগেই ক্লাইমেট চেঞ্জে সরকারের অর্থ দিয়ে তারা কাজগুলো করছে। কিন্তু এই অর্থের আবার সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে নানা রকম প্রশ্ন গণমাধ্যমে, সেটা দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট এটা হচ্ছে সদ্ব্যবহার হওয়া না হয় ইজ ডিফারেন্ট ইস্যু। মনিটরিং আছে। আমাদের সরকার প্রধান যে ক্লাইমেট ফান্ডকে নিজের টাকা নিজে দিয়েছেন, শুধু তা না, কিন্তু শুধু তা না, আপনার আমাদের যে বাজেট, আমি উন্নয়ন এবং অন্যান্য দুটো বাজেট যদি একসাথে ধরি, 2012 এস্টিমেট হচ্ছে আমরা প্রায় নিজের অর্থের অলমোস্ট $1 বিলিয়ন, 7 থেকে 8 হাজার কোটি টাকা, আমরা সেটা এখন হয়তো প্রায় 1.5 বিলিয়ন হবে। আমরা নিজেরা প্রতি বছর অ্যাডাপ্টেশন প্রাইমারিলি এবং মিটিগেশন দুটো মিলিয়ে প্রায় 12 থেকে 14 হাজার কোটি টাকা কিন্তু আমরা নিজেরাই খরচ করেছি আমাদের প্রতি বছরের বাজেটে। আপনার কাজে আমরা কিন্তু শুধুমাত্র বিদেশি অর্থের জন্য বসে নেই, সরকার নিজের উদ্যোগে কিন্তু কাজগুলো করছেন। এই উদ্যোগটাই খুব ইম্পর্টেন্ট যে আমরা নিজেরা রিয়েলাইজ করতে পারছি যেটা আমাদের করা দরকার, এবং যখন আমরা বিদেশ থেকে সহায়তা চাই, আমি আপনাকে আশ্বস্ত করি যে আমরা আসলে অ্যাডাপ্টেশনটাকে সবসময় আমাদের প্রায়োরিটিতে রাখি, বিকজ আমরা মিটিগেশনের ক্ষেত্রে তো আমাদের যা করার আমরা করবো, কিন্তু আমাদের মূল ডিমান্ড হচ্ছে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারকে আপনার মজবুত করা, এমনভাবে ইনফ্রাস্ট্রাকচার করা যাতে করে আপনার ভবিষ্যতে আমাদের ক্ষতি কম হয়, বা যেটা আমরা আগেও বললাম যে এগ্রিকালচার সিস্টেম এমন কিছু প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট হয় যাতে করে আমাদের দরিদ্র জনগোষ্ঠী তার লাইভলিহুডটাকে তারা আরো সাস্টেনেবল করতে পারে। এদিকে আমাদের নজর আমরা সবসময় হাই প্রায়োরিটি দিয়ে যাচ্ছি। আমি মিটিগেশন আবার একটু বলি, আমরা যখন শিল্প করি তখন আমাদের এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আনতে হয়। সব ক্লিয়ারেন্স কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আসে, এই একটা জায়গাতে আমাদের ক্লিয়ারেন্স আসতেই চায় না, এবং তারা বলে এইটা করো সেইটা করো। তাদের আবার ওই মানে ওদের কতগুলো লোক আছে, ওদেরকে দিয়েই কাগজ তৈরি করতে হবে, মানে যে প্রসেসটা দিতে হবে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এইগুলো হয় কি
ওনারা ক্লিয়ার করে দিলে কিন্তু আমরাও সেইভাবে অ্যাডাপ্ট করতে পারি। আবার ওনারা শেষ পর্যন্ত দেন, কিন্তু দেখা যায় যে যেগুলো দিয়েছে ওটা কিন্তু পলিউট করে যাচ্ছে। তাহলে কি ওনারা এনভায়রনমেন্ট ক্লিয়ার দিলেন? আবার যারা পলিউট করছে না ওদেরকে বাধা। যেমন টেক্সটাইল মিল, ওদের তো কোনো পানির কিছু নাই, মনে করেন যারা খালি উইভিং করবে আর কিছুই করবে না তারা, সেখানেও এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স লাগে, সেখানেও এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সময় লাগে। তো এই এনভায়রনমেন্টাল যে মিনিস্ট্রি যেটা আছে, এইখানে তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আজকে কিন্তু এনবিআর তাদের মাইন্ডসেট চেঞ্জ করে ফেলছে। তারা এবং আমরা কিন্তু এক হয়ে আমরা কিন্তু এই কি করে হায়ার রেভিনিউ আনা যায়, উই আর এভরি উইক কনসাল্টিং ইচ আদার। এনভায়রনমেন্ট কিন্তু আমাদের কাছে কোনোদিনই আসে না। আই হ্যাভ নেভার সিন যে আমাদের তার বলেও না যে উই উড লাইক টু কাম টু এবিসি এন্ড এক্সপ্লেইন টু ইউ দ্য এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি পজিশন। এখানে বিরাট গ্যাপ রয়েছে এবং আমি আজকে এখানে এসে খুবই আনন্দিত যে এই গ্যাপটা আজকে আমি কিছুটা ধরতে পেরেছি, যে আমাদেরকে এখন যদি শিল্পে আমাদের তাড়াতাড়ি করতে হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন যে দেশে শিল্প আনতে হবে এবং দেশীয় বাজারকে আমাদের ধরতে হবে। শিল্প কিন্তু হবে না এনভায়রনমেন্ট লিস্টে তাড়াতাড়ি না দেয় ক্লিয়ারেন্স। আর এনভায়রনমেন্ট লিস্ট দিল, কিন্তু যদি আমার এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় তো সেই শিল্প করে আমার তো লাভ নেই। সেই জন্য আমার মনে হয় এখানে আমাদেরকে আরেকটু আপনাদেরকে আমাদের বলতে হবে যে কিভাবে আমাদেরকে আমি আপনাকে একটা আশ্বস্ত করি, আসলে আমরা এনডিএস সেক্রেটারি যেটা আমাদের আছে, আমরা ওখানে কিন্তু একটা সেল আছে আমাদের, এবং আপনারা বিশেষ করে আমাদের একটা সামনে কর্মসূচি আছে, আমরা আউটরিচ প্রোগ্রাম আমরা সবার কাছে যাব, তার অংশ হিসেবে কিন্তু আমরা 8 তারিখে আপনাদেরকে ডেকেছি জিনিসগুলো ডিসেমিনেট করার জন্য। এবং এছাড়াও আমাদের সার্বক্ষণিক একটা সেল থাকবে যেখানে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে সবসময় দিতে পারবো, যে আপনার কি ধরনের কাজ করলে আপনি এই প্রসেসটাকে আপনি কমপ্লিট করতে পারবেন, সেটা কিন্তু সবসময় থাকবে। ইন্ডিয়াতে আপনার এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আন্ডারে না আপনার ইআরডি? না, ইটস এ সেপারেট ইস্যু, বাট আপনার ইন্টারন্যাশনাল ফান্ডিং অ্যাক্সেস করার জন্য আপনার যা যা লাগবে। এবং তবে আন্ডারস্ট্যান্ড, তবে আমরা যে প্রথমে পলিউট করছি নিজেরা, তো ইচ অফ আস মাস্ট বি ইন্ডিভিজুয়ালি কনসিয়াস অফ আওয়ার এনভায়রনমেন্ট। আমাকে জানতে হবে যে আমি দেশের এনভায়রনমেন্ট পলিউশন করব না, ইয়েট আমি শিল্প করব। ইটস এ ভেরি টাফ জব, কিন্তু করতে হবে ফর দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। দুটোই ঠিক করতে হবে, শিল্পও লাগবে, আমার পরিবেশও ঠিক রাখতে হবে। এক্স্যাক্টলি। তো এখানে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি মাস্ট কাম আপ। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট হোয়াট? এনভায়রনমেন্ট। যে আমরা আসি আবার আপনাদের কাছে, মুকিত মজুমদার বাবু শেষের দিকে তো কনক্লুড করবেন। এখানে আরেকটা প্রশ্ন মিস্টার আহমেদ তুললেন। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি শর্টকাটে পয়সা বাঁচাতে চায়, তো সেই কারণেই কিন্তু এগুলো হচ্ছে। আর পাশাপাশি আমি যেটা বললাম যে আইনের প্রয়োগ নাই, মানে আইন আছে, আইনের প্রয়োগ নাই, সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আর অ্যাওয়ারনেসের ব্যাপারটা, সচেতনতার ব্যাপারটা, আসলে আমরা যতই বলি না কেন, যদি শক্তভাবে আইন প্রয়োগ না হয়, সচেতনতা প্রয়োগ করে সবকিছু বন্ধ করা যায় না। যে সচেতন করতে চেষ্টা করলাম, বললাম, বন্ধ হয়ে যাবে, তার সাথে আইনের প্রয়োগের ব্যাপার। আরেকটা হচ্ছে যে ওনার কথার মধ্যে যেটি প্রচ্ছন্নভাবে উনি পরিষ্কার করেন, এক ধরনের অযথা হয়রানি হয় কিনা সেটিও দেখতে হবে। আইন দেখিয়ে বা আইনের মারপেজ দেখিয়ে সেটা তো অন্য রকমের হয়রানি বা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন কিনা। ব্যুরোক্রেসি তো সব জায়গায় আছে, তো সুতরাং ওইটা নিয়ে আসলে বলে লাভ নাই। আমি কিন্তু ওইদিকে খুব একটা স্টেজ দিচ্ছি না। আমি স্টেজ দিচ্ছি যে আমরা যারা ইন্ডাস্ট্রিস্ট আছি, we should be each and all of us must be conscious of our responsibility to the nation. না, সেটা তো অবশ্যই। এখানে আমরা পয়সা বাঁচাতে গিয়ে যে আমরা এটা করে ফেলবো, আই ডোন্ট থিংক দিস ইজ দি কারেক্ট। সেটাই হচ্ছে। তো আজকে আমাদেরকে এটা বেরিয়ে আসতে হবে। ইউ মে হ্যাভ ডান, আজকে আমরা হয়তো পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট বা থার্ড লার্জেস্ট গার্মেন্টস প্রডিউসার হতে পারি, বাট উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পজিশন। কিন্তু এখন যদি আমরা না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সমস্যা হবে। ফান্ড আসবে, এই 40 মিলিয়নের জন্য কত খাটাখাটি করছে, কত খরচা করছে, দেখেন হাউ মাচ এফার্ট দে মে হ্যাভ গিভেন টু গেট দিস $40 মিলিয়ন। তার চেয়ে এই এফার্টটা যদি আমাদের দেশে আমাদের শিল্পপতিদেরকে যদি খরচা করতে, তাহলে হয়তো আমরা অনেক বেশি কম এনভায়রনমেন্ট নষ্ট করতাম। বাট আই এগ্রি, আমাদের দেশে এই ফান্ড যতখানি পারি আমাদের আনা উচিত। তার জন্য আমিও ফেডারেশন থেকে এই ফান্ড আনার ব্যাপারে আমাদের শিল্পপতির সাথে আমরা বসবো, আপনারা আসবেন, আমাদেরকে বুদ্ধি দেবেন, এবং একটা বা দুইটা এরকম অর্গানাইজেশন ক্রিয়েট করে যারা আমাদের পেপারস এবং নিয়ে সুন্দরকে সাজিয়ে দিতে পারে, যাতে আমাদের উপরে লোডটা কম পড়ে। উই ক্যান গিভ অল দ্য ডাটা দে ওয়ান্ট অ্যান্ড লেট দেম অলসো ইন্সপেক্ট আস অ্যান্ড টেল দেম হাউ বেস্ট টু পারফর্ম উইদাউট পলিউটিং দ্য এনভায়রনমেন্ট অর লেস পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। ডক্টর আইনুল সাথে শেষের দিকে ধন্যবাদ। আসলে যোগাযোগের বিরাট অভাব আমাদের দেশে আছে। বিদ্যুৎ মন্ত্রণালয়
তাদের মতো কাজ করেন, কৃষি মন্ত্রণালয় তাদের মতো কাজ করেন। অ্যাডাপ্টেশনের জন্য বিশ্ব বলছে প্রত্যেকটা দেশকে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রাম দাঁড় করাতে হবে। এটা কিভাবে করতে হবে তার রোডম্যাপ তৈরি হয়ে আছে, কিন্তু কোনো অগ্রগতি দেখছি না। ওই দলিলটা তৈরি করা খুব প্রয়োজন, কারণ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যে ফান্ড আসবে ভবিষ্যতে, আমি কিন্তু আবারও বলছি $100 বিলিয়ন প্রতি বছর। সো উই আর টকিং অ্যাবাউট এ হিউজ পটেনশিয়াল। সেটাকে যদি আমাদের হুক করতে হয়, কৃষি মন্ত্রণালয় তাদের মতো করে তারা ন্যাপ তৈরি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট অগ্রসর। তো আমি খুবই আনন্দিত যে কালকে যে কর্মশালাটা হচ্ছে, যেটা ইআরডির তত্ত্বাবধানে সহযোগিতা করছে জিআইজেড, ইউএনডিপি, আসলে কাগজে কলমে আজকে জিআইজেড অর্থাৎ একটা দাতা সংস্থা, ইউএনডিপি যারা উন্নয়ন পার্টনার, আইক্যাড বলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটা প্রতিষ্ঠান, এবং ব্র্যাক, হয়তো যে কারণে আমাকে এখানে ডাকা হয়েছে। তো অন্যান্য ক্ষেত্রে এর আগেও কিন্তু আমাদের ফান্ড মানে অপরচুনিটি ছিল, এলডিসিএফ, এসএসএফ, অ্যাডাপ্টেশন ফান্ড। সামহাও এগুলো প্রচার হয়নি এবং যারা পেতে পারবেন তাদের কাছ পর্যন্ত খবরটা পৌঁছায়নি। এখন যে পদ্ধতিটা তৈরি করছে গ্রিন ক্লাইমেট ফান্ড সেক্রেটারিয়েট, জটিল, এবং প্রকল্পের প্রস্তাবের মান উন্নত হতে হবে, এবং প্রকল্পটা বাস্তবায়ন করতে গেলে করার সময় এক্স্যাক্টলি কতটুকু বাস্তবায়িত হলো তার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেকানিজমটা খুব স্ট্রং হতে হবে। তো আমি এটার জন্য ধাপগুলো হচ্ছে, যে কোনো প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন কিংবা সিভিল সেক্টর অর্গানাইজেশন তাদের আইডিয়াটা নিয়ে একজন এনআইর সাথে, এবং আমাদের এখনো এনআইটা একটু পিছনে আছে, একজন এমআই, মাল্টিল্যাটারাল ইমপ্লিমেন্টিং এন্টিটি, তার মধ্যে বাংলাদেশে কাজ করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, কেএফডব্লিউ, এদের সাথে যোগাযোগ করে, কারণ তাদের সার্টিফিকেশন লাগবে যে প্রস্তাবটা ভালো, সঠিক এবং জিসিএফ সেক্রেটারিয়েটের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। তারা তখন সার্টিফিকেশন অ্যাকচুয়ালি আপনাকে এনডিএ দেবে, মানে ইট হ্যাজ টু বি ফুললি কান্ট্রি ওন্ড, এবং এটা এনডিএ এর মাধ্যমে প্রসেস করে এনআই নিয়ে যাবে এনডিএ এর কাছে। এনডিএ হ্যাজ টু সার্টিফাই যে এনডিএ বলবে যে জাতীয় যে পরিকল্পনা আছে, জাতীয় যে লক্ষ্যমাত্রা আছে তার সাথে ম্যাচ করে হচ্ছে এটা, কিন্তু প্রকল্পটার খুঁটিনাটিটা দেখে দেবে এনআই, তারপরে জিসিএফ সেক্রেটারিয়েটে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভড হবে। আর এনআইর তখন দায়িত্ব থাকবে যে এটা ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে সেই সার্টিফিকেশনটা, যে অডিটিং এবং এক্সাক্ট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশ আসলে কিন্তু পথিকৃত। সচিব মহোদয় যে কথাটা বললেন যে বাংলাদেশ ট্রাস্ট ফান্ড, আরেকটা ফান্ড আছে রেজিলিয়েন্স ফান্ড, যেটা দাতাদের পয়সাতে, এইটার পদ্ধতিটাই কিন্তু বিশ্ব গ্রহণ করেছে। সেই দিক থেকেও আমাদের কিছু আনন্দের ব্যাপার আছে। কিন্তু এখন যদি আমরা দ্রুত কাজ না করি, কোথায় কোথায় আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে, এবং যারা প্রস্তাব তৈরি করতে পারেন তাদেরকে যদি একটু সহায়তা না দেওয়া হয়, তাহলে আমরা পিছিয়ে থাকব। তো আমরা আজকে সম্ভাবনার কথা বললাম, এবং আজকে যে কর্মশালাটা হতে যাচ্ছে সেটা মূলত প্রাইভেট সেক্টরকে লক্ষ্য করে, এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মতলব ভাইয়ের কথাতে যে প্রাইভেট সেক্টর এটা সম্পর্কে খুব একটা অবহিত ছিলেন না। এমনকি সিভিল সোসাইটি সেক্টর, এনজিওস, তারাও কিন্তু উপযুক্ত হলে উপযুক্তভাবে অর্থ আনতে পারবেন। আমরা দেখেছি তাদের মধ্যেও বিরাট গ্যাপ আছে। তো মাঠে নামা দরকার, সেই কাজটি ইআরডি করছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। আর আমরা কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু নিয়ে আসছি, আমরা সরকারি প্রতিষ্ঠান যারা আপনার এই গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ পেতে পারে, তাদের সাথে আমরা প্রায় মাস 6 আগে প্রায় 3 দিন ব্যাপী আমাদের ইন্টেন্সিভ আমরা তাদের সাথে বসেছি, তাদের জিসিএফ এর রিকোয়ারমেন্টের সাথে তাদের বর্তমান অবস্থা আমরা দেখেছি, এবং সে মতে পরামর্শ দিয়ে তারা এখন একটা পর্যায়ে চলে গেছে। একই প্রক্রিয়া কিন্তু আমরা প্রাইভেট সেক্টরকেও আপনাদের এই সহায়তা আমরা দিব। আমরা শুরু করেছি সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে প্রথম যাত্রা আমাদের, কিন্তু এটা কিন্তু আমরা এখন প্রাইভেট সেক্টরের কাছে নিয়ে যাব, এবং আমরা একটা ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্টও নিচ্ছি, যেখানে আমরা বেসিক্যালি আমাদের এনডিএ সেক্রেটারিয়েটটাকে একটা পেপারলেস একটা ট্রানজ্যাকশনের একটা হাব করতে চাই, যেখানে টেকনিক্যাল লোকজন আপনার প্রজেক্টগুলি ইভ্যালুয়েট করতে পারবে, ইলেকট্রনিক্যালি আমরা প্রকল্প প্রস্তাব এবং প্রকল্প তৈরি করার ব্যাপারে আমরা যেন সহায়তা দিতে পারি, সেটা প্রাইভেট সেক্টর হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, যাতে করে এই জিনিসগুলোকে আমরা ভালো একটা প্রকল্প আকারে যেন যেতে পারি, যেটা ফান্ডিং এর জন্য আমাদের সুবিধা হবে। আর এই প্রসঙ্গে আরেকটু বলি যে এছাড়া কিন্তু আমাদের দেশে আমাদের যে
মাল্টিল্যাটারাল বাইল্যাটারাল উন্নয়ন সহযোগী আছে, তারাও কিন্তু ক্লাইমেটে যথেষ্ট আপনার সহায়তা দিয়ে যাচ্ছে বিভিন্ন সময়। বিশেষ করে যে উনি যেটা বললেন, বিসিসিআরএফ বলে আমাদের আরেকটা ফান্ড আছে, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড, যেখানে যেটা আমাদের দাতাদের সহায়তায় চালু হয়েছিল, এটা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। তো এটা যদি আমরা আবার ফার্দার আমরা রিনিউ করতে পারি, তাহলে তো আরেকটা নতুন ধরনের চ্যানেল আমাদের থাকবে এই জলবায়ু পরিবর্তনে সহায়তা করার জন্য। আর সবিশেষ আমি বলতে চাই যে আমরা অ্যাওয়ারনেসটা আমাদের দরকার, যেটা উনি বললেন যে আসলে আই এম ভেরি প্লিজ যে উনি বিজনেস কমিউনিটির পক্ষ থেকে এটার যে প্রয়োজন আছে সেটা ওনারা রিয়েলাইজ করেছেন। আমরা যদি এটা রিয়েলাইজ করি তাহলে আমাদের সবার জন্য ভালো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ফর এক্সাম্পল, আমরা চিটাগং ইপিজেডে যখন ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানগুলোকে বলা হতো তারা রাজি হয়নি, তো যখন আমরা সেন্ট্রালি নিজেরা করে দিলাম কিন্তু তাদের থেকে আলটিমেটলি ইউজার চার্জ নিলাম, তখন কিন্তু সবাই একসাথে এসে রাজি হলো। কারণ আপফ্রন্ট একটা ইনভেস্টমেন্ট কস্টটা অনেক ক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টরকে কিছুটা আপনার মানে দূরে সরিয়ে রাখে। তো সেই জিনিসগুলো আমাদের বিবেচনা নিতে হবে। আজকে ধরুন আমাদের ইন্ডাস্ট্রিও এমন একটা ম্যাচুরিটি স্টেজে যায়নি যে আমরা ইচ্ছা করলে এই সব কিছু বন্ধ করে দিতে পারি অন ক্লাইমেট কারণে, কিন্তু সেটা আবার একটা ব্যালেন্স আমাদের দরকার। আসলে আমরা কতটুকু ছাড় দেবো এবং কতটুকু আমরা তার উৎপাদনকে যেন ব্যাহত না, সেটাও আমাদেরকে দেখতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন খুব ম্যাসিভ আকারের পলিউশন হয় আমরা দেখতে পাই প্রায়, যেমন যেটা উনি একটু আগে উল্লেখ করছিলেন যে অনেক ক্ষেত্রে আপনার কালার ডাই আপনার হয়তো আমরা ইউজ ডাই ছেড়ে দিচ্ছি আপনার আমাদের জলাশয়ের ভিতরে। এগুলো তো আমরা কোনোভাবেই এটা জাতির জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আপনার তাদের ঠিক না আপনার। তো কাজে আমরা এই আমাদের জনসচেতনতা যদি বৃদ্ধি করতে পারি সেটা একটা ইম্পর্টেন্ট। সেই জায়গাটা কোনো উদ্যোগ আছে আমরা আউটরিচ একটা প্রোগ্রাম নিচ্ছি আপনার, বিশেষ করে জন্য এটি শুরু করলাম আমরা আজকে, যেটা প্রাইভেট সেক্টরের সাথে আমরা ইভেন একটা বিভিন্ন ডিভিশনাল আমাদের হেডকোয়ার্টার্সগুলোতে আমরা হয়তো সিভিল সোসাইটি, এনজিও, তারপরে সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে এই কনসেপ্ট ধারণাগুলোকে ছড়িয়ে দেবো, যাতে করে সবাই জানতে পারে আসলে আমরা কিভাবে এর থেকে সহায়তাগুলো নিতে পারি। জি, আমরা শেষের দিকে সংক্ষেপে বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি আজকে অনেক খুশি যে এনডিএ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদেরকে বুদ্ধি দেবেন, এগুলো করবেন। আমি এখানে বলতে চাই যে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিজ কিন্তু আমরা সবাই এইখানে এগিয়ে আসবো। আপনারা আমাদের পথ দেখিয়ে দিন কিভাবে আমরা আরো বেটার ভাবে প্রোডাকশন করতে পারবো, কম পলিউট করতে পারবো, এবং এই গ্রিন ক্লাইমেট ফান্ড যদি আমরা নিয়েও আসতে পারি তাহলে আমাদের আরো সহায়ক হবে। আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি তৃতীয় মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাকে সুযোগ করবেন। আমার মনে হয় যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইআরডি ইজ ইন এ পজিশন যে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল, ইন্টার সেক্টরাল, ইন্টার ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেট করতেন। ওনারা যে এক্সটার্নাল রিসোর্সেস রিলেশনস, যদিও মানে বিভিন্ন ডোনারদের সাথে যে কোঅর্ডিনেশনটা করেন, যেটার মাধ্যমে সকল মন্ত্রণালয়ের সাথে ওনাদের ওঠা বসা আছে। আমি ব্যক্তিগতভাবে একজন সিভিল সোসাইটির লোক হিসাবে যেটা ফিল করি যে আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল অ্যান্ড ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশনটা আরো স্ট্রেংথেন করতে হবে, যে সুযোগ এবং যে এক্সপিরিয়েন্স তাদের আছে। আপনি কিছু যোগ করবেন? সামনে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হতে যাচ্ছে প্যারিসে, তা আমার ধারণা যে আমরা একটা ভালো ফল পাবো। এবং গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে অনেকবার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, হয়তো এই সামনের সম্মেলনে একটা ভালো শেপে যাবে এটা, এবং অন্যান্য জিনিসগুলো যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যা যা কথা হচ্ছে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট হবে। প্যারিসকে এবার আমরা সবাই খুব গুরুত্ব দিচ্ছি এই সম্মেলনকে, তো ভালো কিছু আশা করছি আমরা। পাশাপাশি যে জিনিসটা হলো যে আমার দিক থেকে যেটা আমি বলতে পারি যে সচেতনতার বিকল্প নাই আসলে, এবং সচেতনতা আমরা যত বেশি বাড়াবো ততই কিন্তু আমাদের উপকার হবে, এবং সেই জায়গাটায় জোর দিতে হবে। আর সেটা জোর দিলে তার সাথে সাথে আইনের প্রয়োগটাও কিন্তু আসতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মুকিদ মজুমদার বাবু, ডক্টর আইনুল নিশাদ, মিস্টার মাতলুব আহমেদ এবং মিস্টার মোহাম্মদ মেজবাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে। আমরা বাংলাদেশে জানি যে বহু বৃত্তি
আসে বিদেশ থেকে, বহু অর্থ আসে, যেগুলো আমরা অনেক সময় বরাদ্দ থাকে আনতে পারি না, আনলে ব্যবহার করতে পারি না, আবার ব্যবহার করতে পারি না বলে ভবিষ্যতের সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায়। পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের ফলে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ আছে, ঝুঁকির মধ্যে আছে, এবং সেখানে এই যে গ্রিন ক্লাইমেট ফান্ড, সেটি হয়তো সেই সংকট মোকাবেলায় অনেকখানি সহায়তা করতে পারে। নিজেদের ভেতর থেকে আমাদের যত রকমের উদ্যোগ প্রয়াস নেওয়া দরকার সেগুলো আমরা নিশ্চয়ই নিব, কিন্তু বাইরের বা বিশেষ করে যারা ক্ষতি করছে, আমাদের এই ক্ষতির কারণ, তাদের যে সহায়তা বা সহযোগিতা, সেটা নেয়ার জন্য আমাদের আরো সক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ এই ফান্ড নেয়ার জন্য যে সক্ষমতা বাড়াতে হবে এবং ফান্ড ব্যবহারের সক্ষমতাটা বাড়াতে হবে। আমরা আশা করব যে উদ্যোগ যেটি আজকে আলোচনা হলো, সেখানে আশার কথাই আমরা শুনলাম, এবং আশাটা যেন শেষ পর্যন্ত দুরাশায় বা নিরাশায় পরিণত না হয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।